স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ভারতের সাথে শুধুমাত্র একবারই যুদ্ধ হয়েছিল, যার নাম বড়াইবাড়ি যুদ্ধ। এই যুদ্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বাঙালির কাছে শোচনীয় পরাজয় বরণ করে। বড়াইবাড়ি যুদ্ধে ভারতের 178 জন সৈন্য নিহত হলেও বাংলাদেশের বিডিআরের মাত্র 3 জন সৈন্য নিহত হয়েছিল। বড়াইবাড়ি সীমান্ত সংঘর্ষকে কেন্দ্র করে ভারতের সাথে বাংলাদেশের সর্বমোট 3টি সীমান্ত যুদ্ধ সংঘটিত হয়েছিল। এর মধ্যে 2001 সালের 15 এপ্রিল সিলেটের বধুয়া সীমান্ত, 18 এপ্রিল কুড়িগ্রামের রৌমারী সীমান্ত এবং 19 এপ্রিল পুনরায় বধুয়া সীমান্তের কাছে ভারতীয় সৈন্যদের কাছে বাংলাদেশের বিডিআরের সাথে যুদ্ধ হয়। এই 3টি যুদ্ধে ভারতীয় সৈন্যরা বাংলাদেশের বিডিআরের সৈন্যদের সাথে শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন ভারতের সাথে বাংলাদেশের এরকম রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হলো? কী কারণে ভারতীয় বাহিনী বাংলাদেশের বড়াইবাড়ি গ্রাম দখল করতে আক্রমণ চালায়? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই সম্পর্কেই বিস্তারিত জানানো হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বাংলাদেশের সাথে ভারতীয় এই বড়াইবাড়ি যুদ্ধের একটা লম্বা পটভূমি রয়েছে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হবার পর থেকেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বাংলাদেশের সীমান্তের পদুয়া সীমান্ত এলাকায় নানা ধরনের অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। একটা পর্যায়ে ভারতীয় বিএসএফ সৈন্যরা রাতের আধারে বাংলাদেশের পাঁচবাসী সীমান্ত দখল করে নেয় এবং সেখানে একটি অস্থায়ী সেনা ঘাঁটি নির্মাণ করে। বাংলাদেশের মাটিতে ভারতীয় সেনাঘাঁটি স্থাপনের ঘটনার খবরটি গ্রামবাসীরা বিডিআরের কাছে পৌঁছে দিলে বিডিআরের সৈন্যরা এতে তেলে বেগুনে জ্বলে ওঠে। বাংলাদেশের বিডিআর সৈন্যরা যে কোনো মূল্যে বাংলাদেশের পদুয়া সীমান্তের এলাকা ভারতের দখলমুক্ত করতে দৃঢ় প্রকল্প সংরক্ষণ করে। বাংলাদেশের সার্বভৌম এলাকার উপর ভারতীয় বিএসএফ এর এইরকম আচরণের প্রেক্ষিতে বিডিআর সৈন্যরা ভারতের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। বিডিআর সৈন্যরা পদুয়া গ্রামটি ভারত থেকে দখলমুক্ত করতে বিএসএফ এর ঘাঁটিতে অভিযান চালানোর সিদ্ধান্ত গ্রহণ করে। এপ্রিল মাসের 15 তারিখ গভীর রাতে বিডিআর এর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমানের নির্দেশে 400 জন বিডিআর সৈন্যরা পদুয়ার অভিযান চালানোর অংশগ্রহণ করে এবং বিডিআরের সৈন্যরা পদুয়া বাহিনীর বিএসএফ ক্যাম্পকে ঘেরাও করে ফেলে। সে সময় পদুয়া ক্যাম্পে ভারতীয় বিএসএফ এর প্রায় 70 জন সৈন্য ছিল, কিন্তু বাংলাদেশের বিডিআর সৈন্যদের মাত্র 6টা গুলি ফায়ার করার পরপরই বিএসএফ এর 70 জন সৈন্য নির্শর্তে আত্মসমর্পণ করে এবং বিএসএফ এর সৈন্যদের ক্যাম্পটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। পদুয়ার যুদ্ধে বাংলাদেশের বিডিআরের কাছে পরাজিত হবার পর বিডিআরের ওপর প্রতিশোধ নিতে মরিয়াও হয়ে ওঠে বিএসএফ। এই ঘটনার ঠিক 2 দিন পর পদুয়া থেকে 800 কিলোমিটার দূরে বাংলাদেশের বড়াইবাড়ি সীমান্তে ঢুকে বিডিআরের ঘাঁটিতে ভারী অস্ত্রসহ হামলা চালানোর সিদ্ধান্ত নেয় বিএসএফ। এজন্য তারা আসামের গুয়াহাটি থেকে কয়েকশো বিএসএফ বিভিন্ন অস্ত্রশস্ত্র আনা হয় এবং বাংলাদেশের বড়াইবাড়িতে আক্রমণ করার জন্য প্রস্তুতি নেয়। 18 এপ্রিল ভোর রাত 3টায় বড়াইবাড়ি গ্রামের সাইফুল ইসলাম নামক এক কৃষক ধান খেতে সেচ দিতে গিয়ে দেখতে পায় সকাল সকাল ভারতীয় বিএসএফ সৈন্য গান, মেশিন গান, আরও বিভিন্ন অস্ত্রশস্ত্র এবং বিপুল পরিমাণ সৈন্য নিয়ে কাঁটাতারের বেড়ায় বেরিয়ে এসে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছে। এসব ভারত দলের প্রধান উদ্দেশ্য ভোরের আলো ফোটার আগে বিডিআরের বড়াইবাড়ি ক্যাম্প দখল করে নেওয়া। তখন ভারতীয় বিএসএফ এর একজন সদস্য সাইফুল ইসলাম হিন্দি ভাষায় জিজ্ঞাসা করে বিডিআরের ক্যাম্পটি কোথায়। হিন্দি ভাষায় জিজ্ঞাসা করার কারণে সাইফুল ইসলাম সহজেই বুঝে যায় যে এরা বিএসএফ এর সদস্য। তখন সাইফুল ইসলাম বুদ্ধি করে বিএসএফ কে বিভ্রান্ত করার জন্য বিডিআরের ক্যাম্পের মতো দেখতে আরও একটি পরিত্যক্ত বাড়ি দেখাই দেয় আর সেটাকে বিডিআর ক্যাম্প ভেবে এগিয়ে যায়। এই সুযোগে সাইফুল ইসলাম বড়াইবাড়ি ক্যাম্পের বিডিআরকে এই ঘটনাটি জানায়। তখন বিডিআরের সদস্যরা স্থানীয় গ্রামবাসীদের নিরাপদ স্থানে নিয়ে যায় এবং ভারতীয় বিএসএফ সৈন্যদের মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। সাইফুল ইসলাম যখন বিডিআরের ক্যাম্পে যান তখন ক্যাম্পে মাত্র 8 জন বিডিআর সদস্য ছিল। অপরদিকে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়া সেনাবাহিনী এবং বিএসএফ এর সেনা সম্মিলিত সদস্য ছিল প্রায় 500 জনেরও বেশি। ভারতীয় সেনা সদস্যের তুলনায় বাংলাদেশের বিডিআর সৈন্যরা অতি নগণ্য হলেও বিডিআরের প্রতিটি সৈন্যদের মনে ছিল অসীম সাহস, আর সেই সঙ্গে ছিল দেশের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষা করার দৃঢ় সংকল্প। এদিকে বিএসএফ এর সদস্যরা সাইফুল ইসলামের দেখানো পরিত্যক্ত বাড়ির দিকে এগিয়ে গেলে বিডিআর ক্যাম্প মনে করে এলোপাথালি গুলি করতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরেই বিএসএফ সদস্যরা বাড়ির ভেতরে গিয়ে দেখে সেখানে কারো বিডিআর সদস্য নেই। ভারতীয় বিএসএফ সৈন্যরা ভেবেছিল তাদের ভয়ে বিডিআর সৈন্যরা পালিয়ে গিয়েছে, কিন্তু এর কিছুক্ষণ পরেই ভারতীয় বিএসএফ এর ভুল ভাঙতে শুরু করে। তারা বুঝতে পারেনি বাংলার দামাল ছেলেরা কখনোই পালিয়ে যাবার পাত্র নয়। বিডিআর সৈন্যদের চারদিকে এলোপাথালি গুলি করতে শুরু করে। দিশেহারা হয়ে পড়ে ভারতীয় বিএসএফ
বিএসএফ এর সদস্যরা। বিডিআর সদস্যরা ভারতের বিশাল সৈন্যবহরের সামনাসামনি যুদ্ধে না গিয়ে গেরিল্লা যুদ্ধের কৌশল অবলম্বন করে, কারণ বিডিআর সৈন্যরা ভালো করেই জানতো তাদের মতো 8 জন সদস্য নিয়ে ভারতীয় বিএসএফ এর 500 জন সৈন্যের সাথে যুদ্ধ করাটা মোটেও সহজ হবে না। এর জন্য বিডিআর এর এই এজেন্ট সৈনিক আগে থেকে গ্রামের ভেতরে বিভিন্ন স্থানে ফাঁদ পেতে রেখেছিল এবং ভারত সেনারা বরাবরই ক্যাম্পের দিকে অগ্রসর হবার সাথে সাথে বিডিআর সৈন্যরা মেশিন গান দিয়ে গুলি করতে শুরু করে। এই একটা মেশিন গান দিয়ে 1 মিনিটে 700-র বেশি গুলি ছোড়া সম্ভব। বিডিআর সদস্যরা এসব মেশিন গান দিয়ে ভিন্ন ভিন্ন লোকেশন দিয়ে বৃষ্টির মতো গুলি ছুড়তে শুরু করে। বিডিআর সদস্যরা ভিন্ন ভিন্ন লোকেশন থেকে গুলি ছাড়ার কারণে ভারতীয় বিএসএফ সৈন্যরা ভেবেছিল বিডিআর সৈন্যরা তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলেছে এবং বিডিআর এর সৈন্য সংখ্যাও তাদের থেকে অনেক বেশি। বাস্তবে তখন বিডিআর এর মাত্র 8 জন সদস্য ছিল, তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। বিডিআর এর এত অল্প সদস্য নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং একটু তারা টেরও পায়নি বিএসএফ সৈন্যরা। যুদ্ধ শুরুর কিছুক্ষণ পর বিএসএফ সৈন্যরা মানসিক ভারসাম্যহীনতার ফলে এলোপাথালি গুলি করতে শুরু করে, যার ফলে বিডিআর এর লেন্স নায়েক ওয়াহিদ মিয়া, সিপাহী মাহফুজ, 26 রাইফেল ব্যাটালিয়ন সিপাহী আব্দুল কাদের নিহত হন। প্রায় 2 দিন ব্যাপী মাত্র 3 জন বাংলাদেশি বিডিআর সদস্য নিহত হন এবং এর বিপরীতে ভারতীয় সৈন্যরা নিহত হন 178 জন। এরপর গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে পার্শ্ববর্তী হিজলামারি ক্যাম্প থেকে আরও 6 জন বিডিআর সদস্য বড়াইবাড়ি ঘাটির বিডিআর সদস্যের সাথে মিলে ভারতীয় বিএসএফ এর বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করে। তারপর বিডিআর এর আক্রমণকে আরও শক্তিশালী করার জন্য হানাদার বিএসএফকে বাংলাদেশের ভূমি থেকে বিতাড়িত করার জন্য বিডিআর এর সদর দপ্তরের নির্দেশনায় রংপুর, জামালপুর, ময়মনসিংহ এবং কুড়িগ্রাম থেকে অতিরিক্ত বিডিআর সদস্য বড়াইবাড়িতে এসে পৌঁছায়। ভারতীয় বিএসএফ পিছু হটতে এবং আত্মসমর্পণ করতে তখন বাধ্য হয়। কাপুরুষ বিএসএফ সৈন্যরা বিডিআর এর সৈন্যদের কাছে টিকতে না পারার কারণে তারা পালিয়ে যাওয়ার সময় নিরীহ গ্রামবাসীর 86টি বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়, কিন্তু বিডিআর এর কথা মতো নিরাপদ স্থানে চলে যাওয়ার কারণে কারো কোনো ক্ষতি হয়নি। যুদ্ধের 2 দিন পরেই বাংলাদেশের ধান খেতে পড়ে থাকা 16 জন বিএসএফ সৈন্যর মরদেহ ভারতের কাছে হস্তান্তর করা হয়। বাকি 158 জন সৈন্যের লাশ যুদ্ধকালীন সময় বিএসএফরা তাদের দেশে অভ্যন্তরে নিয়ে যায়। ভারতীয় অভ্যন্তরীণ চাপের পড়ার আশঙ্কায় বিএসএফ বাংলাদেশে পড়ে থাকা 16 জন সৈন্যদের নিহত হওয়ার কথা স্বীকার করলেও বাকি 158 জন সৈন্য নিহত হওয়ার ঘটনাটি প্রকাশ করেনি। প্রত্যক্ষদর্শীরা জানায় বিএসএফ তাদের অনেক সৈন্যদের লাশ ভারতের ভেতরে টেনে নিয়ে যায়। পরবর্তীতে বাংলাদেশ সরকার বড়াইবাড়ি যুদ্ধকে স্মরণীয় করার জন্য সেই পরিত্যক্ত বাড়িটির ওপর বিএসএফ এর গুলির চিহ্ন সংরক্ষণ করে রাখে। স্ক্রিনে দেখানো বাড়িটির ওপরে গোল আকৃতির যে চিহ্নগুলো দেখছেন এগুলোই হলো পরিত্যক্ত বাড়ির ওপর বিএসএফ এর গুলির চিহ্ন। এমনকি বাংলাদেশের সরকার 3 জন নিহত বিডিআর সৈন্যদের সম্মানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করেন। কুড়িগ্রামের বড়াইবাড়ির মানুষ আজও নিহত ওইসব বিডিআর সৈন্যদের শ্রদ্ধা ভরে স্মরণ করে। সরকারি হিসেব অনুযায়ী যুদ্ধের সময় প্রায় 2 কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী দিনে এবং ঢাকার মধ্যস্থতার বিষয়টি মীমাংসা হয় এবং যুদ্ধ শেষ হয়। রোমারের ঘটনার পর মেজর জেনারেল ফজলুর রহমানকে বিডিআর এর প্রধান পদ থেকে সরিয়ে সেনাবাহিনীতে ফেরত আনা হয়, কিন্তু 2001 সালে মেজর জেনারেল ফজলুর রহমানকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর নেওয়ানো হয়। দেশপ্রেমিক এই সেনাকে অবসরে পাঠানোর পেছনে ভারতের হাত ছিল বলে অনেকে ধারণা করেন। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় মেজর ফজলুর রহমানকে কি আসলেই ভারতের কারণে অবসর নেওয়া হয়েছিল? নিচের কমেন্টে তো অবশ্যই জানাবেন। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।